এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি অ্যাঞ্জেলিনা গল্পের পর্ব 11। লেখিকা ফারহানা নিঝুম। থাইল্যান্ড। ধর কান ধর, দ্রুত ধরতে বলছি। মাঝ রাস্তায় আফ্রিদি হোসেন নাকি তার বউকে কান ধরিয়েছে। অবিশ্বাস্য ব্যাপার স্যাপার। সেখানে অর্ধেক মানুষ ঘুমিয়ে রয়েছে, সেখানে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। নিজেকে কেমন তুচ্ছ বলে মনে হচ্ছে ন্যান্সির। পালানোর আগে অবশ্যই তাকে বন্দোবস্ত করে পালানো উচিত ছিল। বড় বিতৃষ্ণা মিশ্রিত কণ্ঠে আওড়ালো, এই মুহূর্তে রাস্তায় কান ধরবো? এটা কোন ধরনের কথা? ন্যান্সির পাল্টা প্রশ্ন শুনে খেপে গেল আফ্রিদ। তেড়ে এলো থাপ্পড় দিতে। এক থাপ্পড় দিয়ে 32 পাটি দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। পালানোর সময় মনে ছিল না? ধর কানে। ন্যান্সির 2 পা পিছিয়ে গেল। আচানক কিসের শব্দ শুনতে পেয়ে চমকে উঠে আবারও এগিয়ে গেল। ওই তো পাশেই জঙ্গলে কি সব আওয়াজ ভেসে আসছে। আফ্রিদ গাড়ি থেকে জ্যাকেট নিয়ে এলো। বেয়াদব নারী তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। হাত ঢুকা। জ্যাকেট পরাতে চাইল আফ্রিদ। ন্যান্সি চুপচাপ হাত গলিয়ে প্যাকেটটা পরে নিল। বৃষ্টিতে ভিজে গিয়েছিল তাই আফ্রিদ এটা করছে। ন্যান্সি আমতা আমতা করে বলল, কান্না ধরলে হয় না? আফ্রিদ ভ্রু নাচিয়ে বলল, ওকে ফাইন, লেটস মেক এ ডিল। হয়তো আমাকে ঠোঁট কামড়ানো চুমু দে, নয়তো 100 বার কান ধর। চুমুর প্রসঙ্গ উঠতেই ন্যান্সির বুকের ভেতর অদ্ভুত এক মোচড় খেলে গেল। ভেবেই শিউরে উঠল, এই পুরুষ এত নির্লজ্জ হতে পারে? উৎকণ্ঠায় দুহাত কসলাতে লাগলো সে। কাপা কাপা কণ্ঠে ফিসফিস করে উঠল ন্যান্সি, না কখনোই না। আফ্রিদের ঠোঁটে ভেসে উঠল এক বাঁকা দুষ্টু হাসি। তাহলে কান ধরো। চারপাশে দিকবিদিক যেন মুহূর্তে অচেনা হয়ে গেল। অসহায় চোখে তাকিয়ে অবশেষে ন্যান্সি ধরা দিল শাস্তির খেলায়। 2 হাতে কান তুলে ধরে দাঁড়িয়ে রইল। আফ্রিদ বনেটের ওপর বসে পড়ল অদ্ভুত ভঙ্গিতে। চোখে মুখে দুষ্টুমি ঝিলিক স্পষ্ট। কিন্তু সে শুধু কান ধরাচ্ছে কেন? তার তো উচিত ছিল লাল গালে কষিয়ে 2টো থাপ্পড় দেয়া। চল শুরু কর শালি, আমি শুনছি, আমি গুনছি। অশ্রুসিক্ত চোখে কাদো কাদো মুখে ন্যান্সি শুরু করলো, ওঠ বস। প্রতিটি ভঙ্গিমায় লজ্জা, ভয় আর অস্থিরতার রেখা ফুটে উঠছিল। আর আফ্রিদ নিম্নষ্ট দাঁত চেপে হাসি আড়াল করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু চোখে মুখে ছড়িয়ে থাকা কৌতুক আর গোপন রাখা গেল না। 1, 2, 3 এভাবে 10 পর্যন্ত গুনলো। গুনে গুনে 10 বার কান ধরেছে সে। কোমর ব্যথা হয়ে যাচ্ছে তার। ঠোঁট কামড়ে অসহায় কণ্ঠে বলে, আর পারবো না, সরি, এবারের মতো ছেড়ে দিন। ন্যান্সি ঠোঁট ফুলানো দেখে আফ্রিদ গা দুলিয়ে হেসে উঠল। নির্লজ্জের মতো ঠোঁট গোল করে নিঃশ্বাস ছেড়ে বলল, 10 বার ওঠবোস করে কোমর ব্যথা করছে? তাহলে আমার করলে যে 1000 বার ওঠ। 2 হাতে কান চেপে ধরল ন্যান্সি। এই লোকের মুখে কোনো কিছু আটকায় না, কিন্তু ন্যান্সির তো লজ্জা শরম আছে। কম্পিনকালে ভাবতে পারেনি এরকম নির্লজ্জ একটা লোক তার স্বামী হবে। চুপ করুন প্লিজ, আমি ওসব শুনতে চাই না। ততক্ষণে বনেট থেকে নেমে নিকটে চলে এলো আফ্রিদ। পাস কোলে তুলে নিল ন্যান্সিকে। হুমকি স্বরূপ বলল, তোকে শাস্তি দেওয়ার বাকি আছে। 10 ঘন্টা ঘুরিয়েছিস আমাকে। আমি আফ্রিদি হোসেন বদলা তো নেবই নেব। 10 বার বাসর করব। পালে আটকে দেখা মাতারি। ন্যান্সি হকচকিয়ে গেল। অভ্যন্তরে আবারও ঝড় উঠেছে। এবার আফ্রিদি হোসেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বাঙ্গে। বিশাল অ্যাকোরিয়ামের সামনে দাঁড়িয়ে আছে দুজনে। ন্যান্সি আশ্চর্য হলো, এত বড় অ্যাকোরিয়াম, পানিতে ভরপুর সেটা। ন্যান্সি ফাঁকা ঢোক গিলে আফ্রিদের উদ্দেশ্যে শুধোয়, এটা? আফ্রিদ ভাবলেশীন জবাবে আওড়ালো, এটা কি বলতো? ন্যান্সি আরেক পলক দেখে অ্যাকোরিয়ামটা। এটা অ্যাকোরিয়াম। কুড় হাসলো আফ্রিদ। ঘাড় বাঁকিয়ে বলল, ইয়েস, আমি তোকে অ্যাকোরিয়ামে ফেলে দেবো এখন। স্তম্ভিত ন্যান্সি। অভ্যন্তরে কম্পন ধরে তার। অস্থিরতা ফুটতে শুরু করে ক্রমশ চেহারায়। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আফ্রিদের দিকে। অথচ সে কিছু বুঝে ওঠার আগে তাকে ধাক্কা দিয়ে অ্যাকোরিয়ামে ফেলে দিল আফ্রিদ। আতকে উঠল ঈশান। অস্থির কণ্ঠে আওড়ালো, বস বস, এটা কি করলেন? আফ্রিদ কদর্য হেসে বলল, শাস্তি দিচ্ছি। ন্যান্সি সাঁতার জানে না, এত বড় অ্যাকোরিয়ামে পড়ে ডুবে যাচ্ছে মেয়েটা। অথচ আফ্রিদ থেমে নেই। সে বক্সে করে নিয়ে আসা পিরানহাগুলো ছেড়ে দিল। স্তব্ধ ঈশান। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। এগুলো মানুষ খেকো পিরানহা, এক্ষুনি তো ন্যান্সিকে খেয়ে ফেলবে। আফ্রিদ অ্যাকোরিয়ামে আঙ্গুল স্পর্শ করায় ন্যান্সি হাঁসফাঁস করছে, তার চোখ দুটি বড় বড় হয়ে আসছে। মনে মনে বারংবার বলছে, আফ্রিদ বের করুন আমাকে। আফ্রিদ নিশ্চুপ। সেই মুহূর্তে পিরানহা মাছগুলো তার দিকে ধেয়ে আসে। রক্তের ঘ্রাণ বুঝি পেয়ে গেছে তারা।
বড় বড় দাঁতগুলো কেমন খাই খাই করছে। অদ্ভুত বিকট শব্দ তুলে এগিয়ে আসছে। ন্যান্সি ডুবে যাচ্ছে। তার প্রাণ পাখিটা যেন দেহ থেকে বেরিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে একটানে তাকে অ্যাকুরিয়াম থেকে বের করে আনে আফ্রিদ। ন্যান্সির জুতোটা কামড়ে ধরে এক পিরানহা মাছ। আফ্রিদ ন্যান্সির কাহিল অবস্থা দেখে ভ্রুকুটি করে শুধায়, আর পালাবি? খুক খুক করে কেসে উঠল ন্যান্সি। দম বন্ধ হয়ে আসে তার। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মাত্র। বুকের ভেতর হৃৎপিণ্ডটা প্রবল বেগে ধুকপুক করছে। রাগে দুঃখে ব্যথিত কণ্ঠে চেঁচিয়ে উঠল সে, জানোয়ার, আপনি একটা জানোয়ার। পালিয়েছি, বেশ করেছি। আপনি আমার জীবনটা শেষ করে দিচ্ছেন। সামনে সুযোগ পেলে আবারও পালাবো। আটকে দেখান। কথাটা বলে কম্পিত শরীরে এগিয়ে চলল ন্যান্সি। আফ্রিদ ভাবুক হলো। ঈশানের উদ্দেশ্যে গলা ছেড়ে বলল, দেখলি ঈশান, ধরলাম না, ছুঁয়েও দেখলাম না। ভেতরে সব রাগ ট্রান্সফার হলো কিভাবে? ঈশানের বুক কাঁপছে। যদি পিরানহা খেয়ে ফেলতো ন্যান্সিকে। আফ্রিদ কি ভেবে অ্যাকোরিয়ামের দিকে তাকালো। আচ্ছা, সত্যি কি খুব কষ্ট হচ্ছিল? আফ্রিদের একটু দেখতে ইচ্ছে করছে, একটু অনুভব করতে ইচ্ছে করছে ঠিক কতটা কষ্ট পেয়েছে তা জান কি বাচ্চা। সাহসা অ্যাকোরিয়ামের ভেতরে শরীর ছেড়ে দিল সে। পিরানহাগুলো যেন উন্মত্ত হয়ে উঠেছে মানুষের রক্তে ঘ্রাণ পেয়ে। মূলত ওরা মাংসাশী। আফ্রিদ এদিক থেকে ওদিক সাঁতার কাটছে। অ্যাকোরিয়ামটা বিশাল আকৃতির। আফ্রিদকে অ্যাটাক করার পূর্বে বড় এক টুকরো মাংসের অংশ ভেতরে ছেড়ে দিল ঈশান। সেটার প্রতি আকৃষ্ট হতে আফ্রিদ বেরিয়ে এলো অ্যাকুরিয়াম থেকে। বস, কি করছিলেন কি? এক্ষুনি তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আফ্রিদ বাঁকা হেসে বলল, মৃত্যুর সঙ্গে খেলে আফ্রিদে হোসেন পছন্দ করে ঈশান। ন্যান্সিকে শাস্তি দেওয়া শেষ হয়নি আফ্রিদের। আফ্রিদ বাঁকা হাসল সে। আফ্রিদ, আফ্রিদ, আমাকে বের করুন, ভয় লাগছে আমার। আফ্রিদ, প্লিজ প্লিজ এমন করবেন না, ভয় লাগছে। আফ্রিদ, ক্রন্দনরত ন্যান্সি সুর যেন শূন্যে মিলিয়ে যাচ্ছে। আফ্রিদ কানে পৌঁছালো না একটুও। চিৎকার করে ডাকছে, প্রাণপণে দরজায় আঘাত করছে, তবুও কটেজের পুরনো বন্ধ রুমের অন্ধকার থেকে বের করছে না তাকে। নির্দয় পুরুষ। চারপাশে ছড়িয়ে আছে মৃত্যুর নিদর্শন, অগণিত মানুষের কঙ্কাল। প্রতিটি জানালা শক্ত করে বন্ধ, দরজাটিও তালাবদ্ধ। এই ভয়াবহ নিস্তব্ধতার ঠিক বাইরের দরজার কাছে আফ্রিদ বসে আছে, হাতে হুইস্কির গ্লাস। গভীর বিষণ্ণতায় আওড়ালো। লুকিয়ে থাকা দানবীয় হাসি ঠোঁট বাঁকিয়ে সে আওড়ে উঠল, এটা তোর দ্বিতীয় শাস্তি। আমার থেকে পালাতে গিয়েছিলি তো, এখন ভোগ কর শাস্তি। হাহাকার ছিঁড়ে ন্যান্সির গলা ফেটে গেল। না, প্লিজ আমাকে বাঁচান, আমি আর পালাবো না। বিশ্বাস করুন, প্রমিস, শুধু বের করে দিন, দয়া করে বের করুন, আমার ভয় লাগছে। কিন্তু আফ্রিদের কণ্ঠ গর্জে ওঠে, তুই ধান্দাবাজ পাখি, বিশ্বাস করি না তোকে মাতারি। তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। ন্যান্সি অসহায় হয়ে পড়ে আছে। কঙ্কালের ফাঁপা চোখগুলো যেন তাকিয়ে আছে তার দিকে। ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে গিলে খাওয়ার মতো। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মগজ ঝিমঝিম করছে। শেষমেশ ভয় আর আতঙ্কের স্রোতে ভেসে কেঁপে ওঠা কণ্ঠে বলে ফেলল, আমি আপনার বউ হই আফ্রিদ। আপনি কি চান আমার দেহে ক্ষত হোক? দয়া করে বের করুন আমাকে। আফ্রিদ এহসান, আই লাভ ইউ, আই লাভ ইউ। হুইস্কির বোতলটি হাত থেকে ছুটে পড়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল মেঝেতে। অজানা শিহরণে কেঁপে উঠল আফ্রিদ এহসান। বুকের ভেতর দুরু দুরু শব্দ যেন বজ্রপাতের মতো কাঁপন তুলল। অবিশ্বাস আর বিস্ময়ের মিশেলে সেই স্থবির হয়ে গেল। বান্দি, জানকি বাচ্চা, কি সত্যি তাকে ভালোবাসে? আফ্রিদ ঠোঁট শুকিয়ে এলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দাঁত চেপে ঠোঁট ভিজে ফিসফিসিয়ে উঠল অদ্ভুত এক সুরে, মাতারি রে, কি শুনাইলি? এবার তো 300 ভোল্টের কারেন্ট লাগছে বে। রুমের দরজা খুলে আফ্রিদের বুকে হামলে পড়ল ন্যান্সি। জানোয়ারের বাচ্চা, আমাকে ধ্বংস করে ফেলতে এক তো আয়োজন। অধর বাঁকিয়ে হাসল আফ্রিদ। চুলগুলো খামচে ধরে ন্যান্সির। এমন এমন তেমন ভাবে নয়, তোমার ধ্বংস করব আমার ছোঁয়াতে। সারাদিন ক্লান্তি আর না খেয়ে থাকায় দরুন শরীর দুর্বল হয়ে পড়েছে ন্যান্সির। শীর্ণ বদনখানি ঢলে পড়তে নিলে আঁকড়ে ধরে আফ্রিদ। ঘুমাবি না? আদর আছে, বাকি আছে আমার। আধো আধো চোখ দুটো এক নজরে দেখে নীলাভমণি জড়ায়। অতপর ক্লান্তিত মুখ গুজে আফ্রিদের পেটে ভাজে জ্ঞান হারালো তৎক্ষণাৎ। বাংলাদেশ
টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরে চলেছে। কল্পনা আর নীলাদ্রি খেতে বসেছে। নীলাদ্রি দ্রুত কাজ করছে, কিছুক্ষণ পরে একটা ভিডিও কনফারেন্স রয়েছে। আফরিদ তাকে বড়সড় একটা কাজের দায়িত্ব দিয়েছে। এই মুহূর্তে যদি আফরিদ বিশ্বাস জিততে না পারে তাহলে সামনে হয়তো কোনো কাজই করতে পারবে না। কল্পনা নীলাদ্রিকে জয় তাড়াহুড়ো করতে দেখে নীরের কণ্ঠে শুধোয়, কি হলো? এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করছো কেন? নীলাদ্রি খেতে বসে বলল, একটা কনফারেন্স আছে তাই। কল্পনা বিরক্তিভাবে আওড়ালো, আমি বুঝি না তোমাদের হাতে কি কিছুই নেই? পুরো ইন্ডাস্ট্রি তো দেখি আফরিদ ভাইয়া একাই সামলায়। নীলাদ্রি কিছু একটা বলতে চেয়ে বলল না, চুপ রইল। নীলাদ্রি দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দিল। এদিকে ফাহমিদা টেবিল এলো খেতে। শুনেছ ফাহমিদা তোমার বড় ভাবির কাণ্ড? ফাহমিদা প্রশ্নবিদ্ধ চোখে তাকায় কল্পনার দিকে। কল্পনা তাচ্ছিলের সহিত আওড়ালো, আফরিদ ভাইয়া পছন্দ করা ফালতু মেয়েটা আবার নাকি পালিয়েছে। ফাহমিদা আশ্চর্য হলো, ন্যান্সি আবারও পালিয়েছে শুনে। কি বললো এসব ভাবি? কি বলছো এসব ভাবি? জি ঠিকই বলছি। আমি বুঝি না আফরিদ হোসেন নাকি ওরকম একটা মেয়েকে পছন্দ করে। এই কথাগুলো নিজের ভেতরেই রাখো ছোট ভাবি, নয়তো ভাইয়া জানতে পারলে খবর করে দেবে তোমার। শুকনো ঢোক গিল কল্পনা। সত্যি কথা কি কারো হজম হয় না ফাহমিদা? তাই আমার সত্যি কথাগুলো আফরিদ ভাইয়ার হজম হয় না কোনো দিনই। ফাহমিদা কিছু বলল না, চুপচাপ শুনলো সবকিছু। তার ইচ্ছা করলো না কল্পনার সাথে কথা বলতে। সে ভীষণ পছন্দ করে ন্যান্সিকে। বড্ড মিশুক মেয়েটা, ভাবি হিসেবে পারফেক্ট, কিন্তু কেন যে বারবার বড় ভাবি এমন করছে সে বুঝে উঠতে পারছে না। নিশুতে রাতে এক রহস্যময় চাদরে মোড়ানো নিঃশব্দ সাগর। আকাশের বুকে জুড়ে ঝলমল করছে নক্ষত্রেরা। চাঁদের আলো ধুয়ে দিচ্ছে পৃথিবী। গাছপালা ডালে ডালে ছায়া খেলে যাচ্ছে নিঃশব্দে। বাতাসে শীতল পরশে মনে হয় কেউ অদৃশ্য হাতে ছুঁয়ে যাচ্ছে আত্মাকে। দূরে কোথাও ঝিঝি পোকা একটানা ডাক নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলেছে। নদীর জলে চাঁদের প্রতিচ্ছবি তুলছে। পাশে আলিফ নামে ছেলেটাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একদল এসে লাশটা নদীর কাছে ফেলে দিয়ে গেছে। তাদের মধ্যে একজন ফোন করলো নীলাদ্রির নাম্বারে। ফোনের শব্দে কনফারেন্স রেখে রিসিভ করে নীলাদ্রি। হ্যাঁ বল, কাজ হয়েছে? লোকটা ছোট করে জবাব দিল। হ্যাঁ ছোট স্যার, কাজ শেষ। নীলাদ্রি মোটেও ছাড় দেয় না। প্রথম দিনেই বুঝে গেছিল আলিফ ছেলেটার রহস্য, তাই তো বিপদ বাড়ার আগে গোড়া থেকে উপড়ে ফেলেছে। থাইল্যান্ড। স্যালাইন দেয়া হয়েছে ন্যান্সিকে। শরীর দুর্বল খুব। ঠিক বেড়ের সামনে চেয়ারে টেনে বসলো আফরিদ। পা থেকে মাথা পর্যন্ত সবটা দেখে চলেছে সে। আচানক পাশে থাকা কাইটান ম্যাও করে উঠল। মনোযোগ ক্ষুণ্ণ হয় আফরিদের। কাইটান বোধহয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলছে, এই খচ্চর বেডা, আমার আম্মুকে এভাবে দেখিস না। সুচালো হলো দৃষ্টি আফরিদের। কিরমিরে বলল, মুখস্থ করছি। বিড়াইয়ের ঘরের বিলাই আমার বউরে মুখস্থ না করলে পরে হারাই গেলে খুঁজবো কেমনে? কাইটান বোধহয় মোটেও পছন্দ হলো না কথাটা। আবারও ম্যাও করে বুঝাতে চাইলো, খচ্চর আব্বা, অশ্লীলগিরি ছাড়। কাইটান বিছানায় উঠে গিয়ে ন্যান্সির বুকের কাছে আরাম খুঁজে নিচ্ছে। রাগে গজগজ করে উঠল আফরিদ। নামতে কথা সিশালা লুচ্চা নাম এখনই, আমি ঘুমাবো ওখানে। কাইটান মোটেও শুনল না। আদর আদর করে ন্যান্সির গা ঘষতে লাগলো। আফরিদ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। নামবি না তাই তো? কাইটানের বাচ্চা তুই গেলি। আফরিদ বেডে উঠে এলো। সপাটে ধাক্কা দিয়ে কাইটানকে নিচে ফেলে দিল। কাইটান ম্যাও করে উঠল। বেয়াদব কোথাকার, আজ বিড়াল বলে কিছু করতে পারলো না। আফরিদ লাইট অফ করে দিল। কমফোর্টার টেনে নিল। নিজের গায়ে দুহাত ন্যান্সিকে জড়িয়ে ধরে ন্যান্সি বিড়বিড় করে আওড়াতে লাগলো, আফরিদ আফরিদ। আফরিদ লালচে গালে নাক ঘষে ফিসফিস করে বলল, এই তো আমি জানকি বাচ্চা। আফরিদ আবারও ঘোরের মাঝে বলতে লাগলো, ওই লোক আমাকে ছুঁতে চায়, আটকান আপনি। আফরিদ দুহাত টেনে ধরে ন্যান্সিকে। কানে ঠোঁট ছুঁয়ে বলে, ছুবে না, আমি ছুঁতে দেব না। ন্যান্সি নিশ্চুপ। কথা বলে না। ঘোরের মধ্যে রয়েছে। ন্যান্সি আবারও কাঁপা কাঁপা স্বরে আওড়ালো, আপনি আমাকে শেষ করে দিচ্ছেন। আফরিদ একগাল হেসে গালে আলতো করে ফের নাক ঘষে মুচকি হেসে বলে ওঠে, বউ। সারা শব্দ নেই ন্যান্সির। আফরিদ আবারও ডাকে ন্যান্সিকে। হাসকি টুনে বলে, এই বউ উঠ। উঠবি না? আমার ইন্টু বিন্টু করতে মন চাচ্ছে। পিট পিট চোখে মেলে তাকানোর চেষ্টা করলো ন্যান্সি। উঠো না, আর কত ঘুমাবি?
আমি আদর করব কখন? রাত শেষ হয়ে যাচ্ছে। আফ্রিদের অবাঞ্ছিত কথাগুলো শুনে হৃদয় কুঞ্চিত হলো ন্যান্সি। ন্যান্সিকে বিছানায় রেখে সাহসে উপরে চলে এলো আফ্রিদ। ন্যান্সি নির্বাক। আজকে আর তর্কে জড়াতে ইচ্ছে করছে না তার। বলতে ইচ্ছা করছে না, শরীর নষ্ট পুরুষ, আমাকে ছুবেন না। তর্ক করে বলতে ইচ্ছা করছে না, আমি কিন্তু কুম্ফু জানি। আফ্রিদ আদরে ভাবে গলায় নাক ঘষে চুমু খেয়ে দুষ্টুমি করে বলে, কি মা খিস এত মিঠা কেন? ন্যান্সি নির্বিশেষ তাকিয়ে আছে নীলাভ মণিচড়ার দিকে। আফ্রিদ ঝুঁকে আসে, গলদেশে ওষ্ঠ ছোঁয়ায়, মৃদু কম্পন খেলে যায় সর্বাঙ্গে। আফ্রিদ খানিকটা উন্মাদ হয়, আবারও স্পর্শ করতে চায় উদরে, কিন্তু টপসের কারণে সুবিধা করতে পারে না। বিরক্ত হয় সে, রাগের আভাস ফুটেছে মুখোদয়ে। ন্যান্সি কি জানি হলো, সে হেসে ফেলল। আফ্রিদ রাগলো, লালচে গালে দন্ত দ্বারা ক্ষত তৈরি করে। আফ্রিদ স্পর্শ করতে ব্যাকুল হয়ে ওঠে। ন্যান্সি তার ব্যাকুলতা বোধহয় আন্দাজ করতে পেরেছে, তাই তার টপসটা খানিকটা তুলে নিল। আফ্রিদ আবারও গলদেশে হামলে পড়ে মুখ ডুবায় সেখানটায়। আঁকড়ে ধরে নগ্ন উদর। ঘোর লাগা কণ্ঠে শুধায়, আমার না এখন শুধু ইন্টু না, ইন্টু স্কোয়ার করতে মন চাচ্ছে। না হ্যাঁ, চল কিছু করি। টিমে লাইটের আলো জ্বলছে। নদীর ধারে একটা ছেলের লাশ দেখতে পেয়ে চমকে ওঠে জেলেরা। ভোর রাতের দিকে তারা সর্বদা মাছ ধরতে আসে। আজকে এসেছে সেই উদ্দেশ্যে। জেলেরা অদূরে পড়ে থাকা লাশটার কাছে ছুটে গেল। তাদের মধ্যে একজন বয়স্ক জেলে আতঙ্কিত কণ্ঠে বলল, এটা তো আলিফ রে, নাজমার বড় পোলা। কথা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত। তাকে খুন করলো কেন? ধরে রাত বিরেতে পাশের গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। নাজমা খাতুন সবে রান্না বসিয়েছেন, তার আদরের ছেলেটা খেতে আসবে। বড় ছেলেটা শহরে আছে। কিন্তু আলিফ, সে 2 দিন অন্তর অন্তর গ্রামে এসে নাজমার সাথে দেখা করে যায়। এই ভোর রাতে ঘরের বাইরে লোকজনের আলোচনা শুনে বিচলিত হলেন নাজমা খাতুন। চামচটা রেখে বাইরে এলেন। খাটিয়ায় শুয়ে আছে কেউ একজন, সাদা কাফনে ঢাকা। বেশ অবাক হলো নাজমা খাতুন। বুড়ো লোকটার উদ্দেশ্যে আওড়ালো, কি গো সুন্দর মিয়া, কি হয়েছে? এটা কি? সুন্দর মিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। গলা খাকিরি দিয়ে বললেন, নাজমা, তোর পোলাডা রে কেডা জানি মাইরা ফালাইছে। ছেলেকে মেরে ফেলছে কথাটা বিশ্বাস করতে পারল না নাজমা খাতুন। ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলে উঠল, ঢং করবার জায়গা পাও না চাচা? এই ঢং নিজের কাছে রাখো। এই তো এইখান থাইকা। আমার এখনো রান্না হয় নাই, আলি ফাইলে তো খাইবো আবার। বুড়ো লোকটা নাজমার হাত ধরে টেনে খাটিয়ার সামনে নিয়ে বসালো। দেখ মা, একটা বার দেখালা। মুখের ওপর থেকে কাপড় সরানো হলো। নাজমা খাতুন দেখলেন শুকনো কাদায় মাখো মাখো মুখখানি। হাতটা বাড়িয়ে ছুঁয়ে ফেললো কপালে। আব্বা, আব্বা উঠ, দেখ আম্মা তোর লেগে রান্না করতেছি, খাবি না বাজান? উঠ আব্বা, উঠ না। আম্মার কথা শুনবি না তুই? নিথর দেহখানা ওভাবেই পড়ে রইল, সারা শব্দ নেই। প্রিয় মায়ের বুকে হামলে পড়ে আবদার করলো না, জড়িয়ে ধরে বলল না, আম্মু তুমি কাছে থাকলে পেটের খিদা বোঝা যায় না। সবকিছু কেমন নিস্তেজ হয়ে আছে। নাজমা খাতুন ছেলের মাথায় হাত বুলাতে লাগলেন। ফিসফিসিয়ে বললেন, আম্মারে ক বাজান, তোমার কেডা মারছে? আমি জালিভেত লইয়া গিয়া মাইরা আসবো, কও না বাপ। সুন্দর মেয়ে অঝরে কেঁদে ফেললেন। নাজমা খাতুন গলা ফাটিয়ে চিৎকার করে, তার 7 রাজার ধন আজকে আর নাই। যারে কোলে পিঠে করে বড় করেছে সে আর আম্মা বলে ডাকছে না তাকে। দেহখানা পড়ে আছে, অথচ প্রাণ নেই। আমার পোলাডারে কেডা মারল রে? আল্লাহ রে, আমার আদরের সোনার টুকরাডারে কেডা শেষ করলো? আয়না দে আমার 7 রাজার ধন রে, আয়না দে তোরা। মায়ের আহাজারি পুরো গ্রাম শুনল, অথচ তার ক্ষত সারাবার নয়। যতই প্রলেপ লাগানো হোক না কেন, এই ক্ষত সারবার নয়। থাইল্যান্ড কটেজ থেকে কিছুটা দূরে কোস চ্যাংয়ের ঘন জঙ্গলের আধারে পথ চলতে চলতে হঠাৎ করেই চোখে পড়ে এক অদ্ভুত জিনিস। গাছের ফাঁক গলে ঢুকতে থাকে লতাপাতা, আকাশ ঢেকে দিয়েছে সবুজ ছাতার মতো। ঠিক সেই নির্জনতার মাঝে দাঁড়িয়ে আছে ভাঙাচোরা এক কাঠের রিসোর্ট। একটা সময় পর্যটকদের ভিড়ে সিঁড়িগুলি ধ্বনিত হতো পায়ের শব্দে, কিন্তু এখন সবকিছু সময়ের কাছে হেরে গিয়ে যেন মৃত্যুপুরীতে বন্দী। কাঠের বারান্দা পচে নুয়ে পড়েছে, ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকে ভিতরে অন্ধকারকে নাড়া দেয়। মেঝেতে পড়ে আছে শুকনো পাতার স্তূপ, ফাঁক দিয়ে মাঝে মাঝে সাপ টিকটিকি ছুটে যায়।
বাড়িটার ভেতরটা ঠিক যেন এক দমবন্ধ কারাগার, স্যাঁতস্যাঁতে গন্ধে ভরপুর। পুরনো আসবাবপত্র অর্ধেক ভাঙা, আর দেয়ালে লতাগুল গায়ে পেঁচিয়ে রেখেছে অদ্ভুত এক ছায়া। রাত হলে এখানকার নীরবতা আরো ঘন হয়ে ওঠে। শোনা যায় শুধু দূরে ঝিঝি পোকার ডাক আর অচেনা রাতচর পাখির আওয়াজ। কাঠের রিসোর্টের ভেতরটা অন্ধকার আর ছ্যাঁতস্যাঁতে। ভাঙা জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলোয় কেবল ধূসর ছায়া নড়ে ওঠে। সেই ছায়ার ভেতর মাঝখানে পড়ে আছে এক কাঠের চেয়ার। চেয়ারের সাথে হাত পা শক্ত করে বাঁধা এক লোক, মুখে ধুলো মাখা, চোখ দুটো শুকনো, আতঙ্কে টলমল করছে। আফ্রিদ হোসেনের হাত থেকে বাঁচার কোনো দয়া নেই। লোকটা একসময় তার স্ত্রীর দিকে কুকথা ছুড়ে দিয়েছিল, তাকে কিনা মা বলেছিল, অশ্লীলভাবে ছুঁতে গিয়ে চর কষিয়েছিল অবলীলায়। আজ এই দমবন্ধ ঘরে সে বন্দি। আফ্রিদের চোখে তীব্র প্রতিশোধের আগুন যেন শিকারীর হাতে ধরা পড়া জন্তু শিয়ালের উপহাস করছে। পাশেই দাঁড়িয়ে আছে ঈশান। ভাঙা টেবিলের ওপর লোহার কোনো বস্তু আগুনে গরম করছে সে। আগুনের লেলিহান শিখার মাঝে মাঝে তার মুখের অর্ধেকটা লালচে আলোয় জ্বলে ওঠে। ভেতরে ভেসে আসছে কাঠ পোড়ানো গন্ধ। বাতাসের সাথে মিশে গেছে শিরশিরে অস্বস্তি। হঠাৎ আগুনের ঝলক থেকে এক ঝটকায় উড়ে এসে লাগে বাঁধা লোকটার মুখে। জ্বলন্ত উত্তাপে আটকে ওঠে সে। হঠাৎ চিৎকার করে ওঠে, গলায় যেন হাড় ভাঙা আর্তনাদ। নিস্তব্ধ রিসোর্ট কেঁপে ওঠে সেই শব্দে। হুঙ্কার ছাড়ে আফ্রিদ হোসেন, কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, বেজন্মা কোথাকার! আমার বউরে তুই কি বলছিস? তোর কত বড় সাহস, এত বড় কলিজা! আজকে সেই কলিজাটা আমি দেখব, ঠিক কতখানি বড় সেটা আমি দেখব। ঈশান, ক্লিভার কাটানা দুটো দে। ক্লিভার আর কাটানার ঝলকে চোখে পড়তেই লোকটা আটকে উঠল। বাধা অবস্থায় দমবন্ধ হয়ে আসা গলায় ভয়ের তো আর্তনাদ ভেসে উঠল। আমাকে মাফ করে দেন দয়া করে। কিন্তু আফ্রিদ থামেনি। চোখে যেন শয়তানি, তেজি কণ্ঠে গর্জে ওঠে, আজ তোর কলিজা বের করব। এরপর শুরু হলো দুঃস্বপ্নের মতো দৃশ্য। ধারালো ধাতবের কষাঘাতের দেহ একে একে ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। টুকরো টুকরো মাংস ছড়িয়ে পড়লো চারিদিক। কাটা অঙ্গের টানাপোড়নে লোকটা গলা কাটা মুরগির মতো ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ছেড়ে দিল। কিন্তু এখানেই শেষ নয়। পুরুষ থামলো না। রক্তে ভেজা আঙুল দিয়ে বীভৎস তীব্রিতে টেনে বের করলো কলিজা। হঠাৎ চাপ পড়ে বের হওয়া রক্ত ছিটকে গিয়ে পড়ল পাশে দাঁড়ানো ঈশানের গায়ে। ঈশানের বুক কেঁপে উঠল, শিরা উপশিরা ঠান্ডা হয়ে এলো। কারণ সে জানে শুধুমাত্র তার চোখে ধরা পড়েছে আফ্রিদের সেই আরেক রূপ, যে রূপে নেই প্রেম, নেই দুষ্টুমি, নেই হাস্যরস, আছে শুধু হিংস্রতা, আছে কসাইখানার শীতল নির্মমতা। ইলহাম, ন্যান্সি, অ্যাঞ্জেলিনা, তার কাছে পুরুষ কেবলই এক প্রেমিক, বখাটে অশ্লীল দুষ্টু মানুষ। অথচ ঈশান আজ প্রত্যক্ষ করছে তার ভেতরে রাক্ষস, সেই ভয়ঙ্কর চেহারা যা দুনিয়ার কাছে অজানা। এইটারে জায়গা মতো সেট কর। আর হ্যাঁ, ওর মাথাটা সুন্দর করে সাজা। আমি আমার বউকে গিফট করব। হতভম্ব ঈশান। কোন বেটা নিজের বউকে কাটা মাথা গিফট করে? বস, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করি? কর। আচ্ছা বস, মাথা আবার কিভাবে গিফট করে? আমি আফ্রিদ হোসেন। ঈশান চিন্তায় পড়ে গেল। এই মাথাটা থাকবে কই ভাবিজান? সবুজ ঢাকা থাইল্যান্ডের নির্জন উপসাগরের কোলে দাঁড়িয়ে আছে কটেজটি। খেজুর পাতা ছাউনি দিয়ে বানানো ছাদের নিচে সোনালি কাঠের খোদাই করা দেয়াল। দূরে থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী তুলিতে আঁকা অপূর্ব সৌন্দর্য। সিল্কের পর্দা হালকা বাতাসে নাচে। মেঝেতে ছড়িয়ে আছে মেহগনি কাঠের মসৃণ উজ্জ্বলতা। খাটের চারপাশে মশারি নয়, বরং এক ঝলকের মতো সূক্ষ্ম নকশা করা কাপড় ঝুলে আছে। কটেজের পেছনে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল। নীল জলের আভা রাতের আকাশে তারার মতো ঝলমল করে। আর দূরে দিগন্তে যখন সূর্য অস্ত যায়, কটেজের প্রতিটি জানালায় আগুনরাঙা আলো প্রতিফলিত হয়ে এক অন্যরকম অনুভূতি। ঘুমন্ত মুখখানি কতটা স্নিগ্ধ লাগছে। বউ যদি হয় এমন গরম গরম, তাহলে মনটা তো উসখুস করবেই। আফ্রিদের হয়েছে এক দশা, না পারছে বউকে কাছে টানতে, না পারছে দূরে ঠেলতে। এই যে বউকে কাছে টানলে যদি ব্যথা পায়, কিন্তু কাছে না টানলে যে তার গুলুমুলুগুলো আসতে লেট করে দেবে।
না না, সেসব করা যাবে না। এত কিছু ভেবে একটুখানি বইয়ের কাছাকাছি গেছিল, কিন্তু খবিশ বিলাইয়ের ঘরের বিলাই কিনা তার পিঠে কামড় বসালো। ছে শালা জিন্দিগি, সব কিছু আবালের ঘরের আবাল। কাইটান কাইটানকে কোন দুঃখে সে নিয়ে এসেছিল, এখন আফসোস করতে করতে জীবনটা তার শেষ হয়ে যাচ্ছে। কাল রাতে ন্যান্সিকে স্পর্শ করার অপরাধে কাইটান পিঠে কামড় দিয়েছে। আফ্রিদ এক মুহূর্তের জন্য মনে হয়েছে বিড়ালটাকে তুলে একটা আছাড় দিতে, কিন্তু সেটাও করতে পারল না। করবে কি করে? তার বউয়ের ঘরের বউ কখনোই করতেই দেয়নি। সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে ব্যস্ত আফ্রিদ। এইদিকে থেকে ওই দিক সাঁতার কেটে চলেছে। ম্যাও ম্যাও ডাক শুনতেই চকিতে ঘুরে তাকালো আফ্রিদ। কোলে করে কাইটানকে নিয়ে সুইমিং পুলের দিকে আসছে ন্যান্সি। পরনে সে ঢিলাঢালা টপস আর প্যান্ট। কোলে সাদা বিড়াল, কি মায়াবী লাগছে তাকে। সুইমিং পুলের ভেজা আফ্রিদকে দেখে কিঞ্চিত ভরকালো। সে তো ভেবেছিল আফ্রিদ কটেজে নেই, তাই তো এদিকটা এসেছিল। হ্যাঁ জানকি বাচ্চা, আয় সুইমিং করি এখানে। লজ্জায় সেটে গেল ন্যান্সি। আমতা আমতা করে বলল, আমার এত রং লাগেনি যে সকাল সকাল সুইমিং করতে হবে। অধর বাঁকিয়ে হাসলো আফ্রিদ। আসো, তোমাকে কারেন্ট সাপ্লাই দেই, তারপর দুজনে একসাথে সুইমিং করব এবং কি পানিতে আগুন জ্বালিয়ে দেব। আফ্রিদের কথায় নাক ছিটকায় ন্যান্সি। লাউজার গিয়ে পা তুলে বসলো। আফ্রিদ আবারও এপাশ থেকে ওপাশ সাঁতার কেটে যাচ্ছে। ন্যান্সি গভীর দৃষ্টিতে তাকালো তার দিকে। মুগ্ধ হয় আফ্রিদকে দেখলে। অত্যন্ত সুদর্শন পুরুষ। বুকের ঠিক মাঝখানে ওই যে গোল মতন ট্যাটুটা, একদম সূর্যের মতো। সেই শার্টের বোতাম যদি খুলে রাখে তাহলে ট্যাটুটা স্পষ্ট দেখা যায়। ন্যান্সি কাইটানের শরীরে হাত বুলাতে লাগলো। আলগোছে ঝুঁকে চুমু খেতে তার মাথায় কর্কশ গলা ভেসে এলো। তোর কারণে এই বিলাই আমারে কামড় দিছে, আর তুই কিনা ওরে চুমু দিলি? ছি, নির্লজ্জ কোথাকার। এক পেশে হেসে ফেলল ন্যান্সি। আমি আপনাকে শায়েস্তা না করতে পারলেও আপনার বাবু ঠিকই শায়েস্তা করছে। বিড়াল বউ ছেড়ে পরনারীকে স্পর্শ করেছে, তাই আপনার বিড়ালের বাচ্চা খেপে গেছে। আর সবচেয়ে বড় কথা, আপনার বাবু একদম আপনার মতো হয়েছে। চোখগুলো সেম সেম, মানে বুঝতে পারছেন, জিনগত বৈশিষ্ট্যগুলো একদম খাপে খাপে মিলছে। গর্জে ওঠে আফ্রিদ। বিরক্তিকর কণ্ঠে বলল, আমি কোন দুঃখে এটাকে জন্ম দিতে যাব বল? তোর কি মনে হয় আমার এত সস্তা যে শেষমেশ বিড়ালটাকে ডোনেট করতে যাব? শব্দ করে হেসে উঠল। আমি যদি পারতাম তাহলে একদিন আপনার ঠোঁটে টেপ লাগিয়ে দিতাম। ঘাড় বাঁকিয়ে আফ্রিদ ইহসান সুইমিং পুল থেকে উঠে এলো। বাথরোব দিয়ে জড়ালো। ধীরে ধীরে এগোলো ন্যান্সির দিকে। এতটা কাছে এলো কিঞ্চিত ঘাবড়ে গেল ন্যান্সি। গোল গোল চোখ করে তাকালো আফ্রিদের মুখ পানে। আফ্রিদকে নিজের দিকে ঝুঁকতে দেখে পিঠ পাকিয়ে পেছনে সরতে লাগলো। লম্বা সিল্কি চুলগুলো ভাঁজে হাত গলিয়ে টেনে ধরে আফ্রিদ। তার কোঁকড়ানো ঢেউ খেলানো চুলগুলো থেকে টুপটা পানি ঝরতে লাগলো ন্যান্সির স্নিগ্ধ মুখে। শুন মাতারি, তুই যদি চাস তাহলে অবশ্যই আমি আমার A to Z ডিএনএ থেকে শুরু করে স্পেশাল অনেক কিছুই তোকে ডোনেট করতে পারি। আমি আবার তোর বেলায় দানশীল ব্যক্তি। চিকন নাকের ডগা একটুখানি ফুলে ওঠে ন্যান্সির। আপনার শরীরের পচা ডিএনএ থেকে শুরু করে স্পেশাল সব কিছু কুত্তাকে গিফট করুন। কোন দুঃখে? দুঃখে না, বলুন সুখে। আফ্রিদ ভেজা মুখটা ন্যান্সির গালে ঘষে। শিরশির করে উঠল মেয়েটার তনুমন। ভেজা ভেজা গালে স্পর্শ হতেই কেমন অনুভূতি হচ্ছে তার। আফ্রিদ ভুবন ভোলানো হাসি টেনে আওড়ালো। এত আদর আদর কেন বে তুই? সরু চোখে তাকালো ন্যান্সি। আদর আদর? বিড়াল বাচ্চা জন্ম দিয়েছেন, এখন একটা কুত্তার বাচ্চা জন্মদিন। দুটোকে পেলে পুষে বড় করলে আমার পূর্ণ হবে। শান্ত মেজাজটা অশান্ত হয়ে এলো আফ্রিদের। থাপ্পড় দিতে দিতে সে 32টা দাঁত উঠেছে। সবগুলো ফেলে দেব, শালি মাতারি কোথাকার। আফ্রিদকে রেগে যেতে দেখে ভীষণ মজা পেল ন্যান্সি। ওহো হো করে হেসে উঠল। কাইটানকে তুলে আফ্রিদের গালে ছুঁয়ে দেয়। নাক ছিটকে দূরে সরে এলো আফ্রিদ। চুমু খানে খানে। ওরে মাঙ্গের নাতি, ওরে না নিয়ে তুই নিজেই চুমু দিতে পারতি। তোর চুমু আমি অনায়াসে গ্রহণ করতাম। ন্যান্সি আশ্চর্য হলো। কি দুষ্টু এই লোক, তাকে পচাতে এক চুলও ছাড় দেয় না। আফ্রিদ ন্যান্সিকে আরেক দফা অবাক করে দিয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে
ঝেড়ে দিতেই সবটুকু পানি গিয়ে তার চোখে মুখে পড়ল। পিটপিট করে তাকাচ্ছে মেয়েটা। আপনি এরকম কেন? লাগছেন কেন আমার সাথে? আফরিদ মুচকি হাসলো, চমৎকার সেই হাসি, যেখানে মোহিত হবে সেই হাসিতে। মন মেজাজ দুটোই তার ফুরফুরে হয়ে আছে। খানিকটা ঝুঁকে ন্যান্সির মুখ পানে ফিসফিসিয়ে বলল, গিভ মি এ নাইট, লেটস মেক ইউ ডিপ। অধরষ্ট ফাঁক হয়ে এলো ন্যান্সির। সজোরে ধাক্কা দিয়ে সরে এলো সে। আফরিদ হো হো করে হেসে উঠল।